হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো চৌথ ও স্বরদেশমুখী কর নিয়ে। ঠিক আছে, বা চৌথ কি স্বরদেশমুখী কর কি তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, এই যে রয়েছে চৌথ এবং স্বরদেশমুখী, এই দুটি হলো কি কর। ঠিক আছে, এই কর কে আদায় করতো? মারাঠা সম্রাট শিবাজি আদায় করতেন। তো সাধারণত কি দেখা যায়, একজন রাজা তিনি কর যে আদায় করতেন সাধারণত তার এলাকার আভ্যন্তরীণ ক্ষেত্র থেকেই আদায় করতেন, কিন্তু শিবাজি এই দুটো কর তার এলাকার বহিরাগত অঞ্চলগুলি থেকে আদায় করতেন। ঠিক আছে, তো এক ধরনের করের নাম হলো কি চৌথ এবং আরেক ধরনের করের নাম হলো স্বরদেশমুখী। তো প্রথমে আমরা আলোচনা করব চৌথ নিয়ে। ঠিক আছে, তো দেখো এইটি কোন ধরনের কর, কি কর। তো এক্ষেত্রে বলা হয় যে চৌথ শব্দের অর্থ চতুর্থাংশ। ঠিক আছে, বা 1/4, 1/4 অংশ। তো এই যে কর, এই কর কোন কোন অঞ্চলগুলি থেকে আদায় করা হতো? তো এক্ষেত্রে বলা যায় যে শিবাজির জয় করা বা প্রভাবাধীন অঞ্চলের ওপর রাজস্বের 1/4 অংশ বা 25% কর হিসেবে আদায় করতেন। ঠিক আছে, তো শিবাজি তার যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের বহিরাগত যে অঞ্চলগুলি তিনি জয় করে নিয়েছেন বা যে অঞ্চলগুলি তিনি জয় করেননি, ঠিক আছে, এই যে বহিরাগত অঞ্চল, এই বহিরাগত অঞ্চলগুলি থেকে তিনি 1/4 রাজস্ব বা কর হিসেবে আদায় করতেন। তো এই কর কি নামে পরিচিত? এই করই চৌথ নামে পরিচিত। ঠিক আছে, তো তিনি এই কর কেন আদায় করতেন? এক্ষেত্রে বলা যায় যে তার এই কর আদায়ের প্রধান উদ্দেশ্য ছিল মারাঠা সৈন্যদের রক্ষণাবেক্ষণ ও যুদ্ধের খরচ মেটানো, অর্থাৎ সামরিক বাহিনীর খরচ পরিবহন করা, এবং দ্বিতীয়তম উদ্দেশ্য হলো যে স্থানীয় শাসকদের কাছ থেকে আনুগত্য নিশ্চিত করা। বিভিন্ন যে স্থানীয় শাসকরা ছিল তারা যাতে শিবাজির প্রতি আনুগত্য প্রদর্শন করে, ঠিক আছে, তার বিরোধী হয়ে না ওঠে। তো এই যে 1/4 কর তার বহিরাগত অঞ্চলগুলি থেকে আদায় করা, এই করের নাম কি? চৌথ। ঠিক আছে, তো 1/4 তিনি এই করের মাধ্যমে আদায় করতেন। তো এবারে বলা যায় যে বিভিন্ন যে তার যে প্রভাবাধীন অঞ্চলগুলি, সেই অঞ্চলগুলি যে এই যে 1/4 কর দিত, এই করের পরিবর্তে তারা কি পেত শিবাজির কাছ থেকে? ঠিক আছে, তো এক্ষেত্রে বলা যায় যে তাদের এই কর আদায়ের প্রধান উদ্দেশ্য, বা বলা যায় যে কর আদায়ের ফলস্বরূপ শিবাজি তাদেরকে যা দিতেন তা হলো সুরক্ষা। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে এটি এক ধরনের সুরক্ষা কর। যারা চৌথ দিত তাদের মারাঠারা আক্রমণ করতো না। যে সমস্ত অঞ্চলগুলো এই কর দিত, চৌথ কর দিত, সেই সমস্ত অঞ্চলগুলিতে মারাঠারা আক্রমণ করতো না, এবং মারাঠাদের পরিবর্তে যদি অন্য কোনো বহিরাগত শক্তি তাদেরকে আক্রমণ করতো, তাহলে মারাঠারা তাদেরকে সুরক্ষা দিত বা তাদেরকে সাহায্য করতো। ঠিক আছে, বহিরাগত আক্রমণ থেকে রক্ষা করার জন্য। তো এই করের বিনিময়ে তারা কি পেত? সুরক্ষা পেত মারাঠাদের কাছ থেকেও এবং অন্যান্য বহিরাগত শক্তিদের কাছ থেকেও। তো এই করের পরিমাণ কত ছিল? 1/4 বা 1/4। ঠিক আছে, তো এবারে রয়েছে স্বরদেশমুখী আরেক ধরনের কর, তিনি আদায় করতেন বহিরাগত অঞ্চলগুলি থেকে। তো দেখো এই স্বরদেশমুখী কর কি? এক্ষেত্রে বলা যায় যে দেশমুখ মানে কোনো এলাকার প্রধান কর আদায়কারী। ঠিক আছে, তো স্বরদেশমুখী মানে সমস্ত দেশমুখের ওপর প্রধান কর। তো এটি ছিল অতিরিক্ত 10% রাজস্ব, যা মারাঠারা নিজেদের ন্যায্য দাবি হিসেবে আদায় করত। তো এই রাজস্বের পরিমাণ ছিল 10/1 বা 10%, এবং স্বরদেশমুখী কর হিসেবে নেওয়া হতো। তো শিবাজি দাবি করতেন যে মারাঠারা ভারতের প্রাচীন দেশমুখ, ঠিক আছে, বা জমিদার শ্রেণীর উত্তরাধিকারী, তারা এই কর তাদের ঐতিহ্যগত অধিকার। দেখো এক্ষেত্রে বলা যায় স্বরদেশমুখী যে কর, এই করও বহিরাগত অঞ্চলগুলি থেকে আদায় করা হতো, এবং এই যে তার যে মারাঠা সাম্রাজ্য, এই সাম্রাজ্যের বহিরাগত যে অঞ্চলগুলি রয়েছে, যে এই যে অঞ্চলগুলি
মারাঠাদের পূর্বপুরুষদের অধীনে ছিল সেই সমস্ত অঞ্চলগুলি থেকে তিনি স্বদেশমুখী কর নিতেন। কে? শিবাজি। তো শিবাজি মনে করতেন যে এটি তাদের পূর্বপুরুষদের অধীনে ছিল এই সমস্ত অঞ্চল। তো এই সমস্ত অঞ্চলগুলো শিবাজির ঐতিহ্যগত অধিকার বা মারাঠাদের ঐতিহ্যগত অধিকার। তো এই সমস্ত অঞ্চলগুলি থেকে 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে, বা 1/10 কর নেওয়া হতো। এই কর কি নামে পরিচিত? স্বদেশমুখী কর নামে পরিচিত। তো তিনি বহিরাগত অঞ্চলগুলি থেকে 2 ধরনের কর আদায় করত, এক হলো চৌথ এবং আরেক হলো স্বদেশমুখী। তো চৌথ করের পরিমাণ কত ছিল? সেটা ছিল 1/4 বা 4/1 এবং স্বদেশমুখী করের পরিমাণ কত ছিল? 10/1 বা 1/10। ঠিক আছে। তো চৌথ কারা কারা দিত? যেই সমস্ত শিবাজির যে বহিরাগত অঞ্চল, যে অঞ্চলগুলি তিনি জয় করে নিয়েছিলেন বা যে অঞ্চলগুলি তিনি জয় করেনি, তার প্রভাব মুক্ত ছিল, সেই সমস্ত অঞ্চলগুলি থেকে তিনি চৌথ কর নিতেন। এবং স্বদেশমুখী কর তিনি কোন অঞ্চলগুলো থেকে নিতেন? যে অঞ্চলগুলো মারাঠাদের পূর্বপুরুষদের অধীনে ছিল সেই সমস্ত অঞ্চলগুলি থেকে তিনি 10/1 কর নিত। তো এই কর কি নামে পরিচিত? স্বদেশমুখী কর নামে পরিচিত। তো এই করের বিনিময়ে যে সমস্ত অঞ্চলগুলো এই কর দিত তারা কি পেত? তারা সুরক্ষাটা পেত। কিভাবে সুরক্ষা? তাদেরকে মারাঠারাও আক্রমণ করতো না এবং অন্য কোনো শক্তি যদি তাদের উপর আক্রমণ করতো তাহলে মারাঠারা তাদেরকে কি করতো? রক্ষা করতো বা বলা যায় যে তাদের সাহায্য করতো। ঠিক আছে। এবং এই করের বিনিময়ে শিবাজির কি হয়েছিল? তিনি এক সামরিক বাহিনী, সুসংহত শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন বা সামরিক খরচ পরিবহন করতে পেরেছিলেন এই সমস্ত কর আদায় করে। এবং দ্বিতীয়তম, তার যে পাশাপাশি বা আশেপাশের যে অন্যান্য বহিরাগত শক্তি ছিল সেই সমস্ত শক্তিগুলি একত্রিত হয়ে শিবাজির বিরোধী হয়ে ওঠেনি, তারা শিবাজির প্রতি আনুগত্য প্রদর্শন করেছিল। ঠিক আছে। তো এই হলো চৌথ ও স্বদেশমুখী কর নিয়ে আজকের আলোচনা। তো আজকের ক্লাস এতটাই। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।